আর এটা গতবার থেকেই মূলত আমরা গতবারের কোশ্চেনটা সবগুলা পাইনি, কিছু কোশ্চেন পেয়েছি, ওটা আমি দেখেছি, অ্যানালাইসিস করেছি, বাট ওখানে খেয়াল করলাম সিলেবাসে যা দেওয়া আছে কোশ্চেন পুরাই উল্টা। তো আপনারা এই সিলেবাসের গুলা তো ভালোভাবে করবেন, এর পাশাপাশি যদি কোনো কিছু দেখবেন অনেক কিছু ইনস্ট্যান্ট কিছু কোশ্চেন আছে যেগুলো আপনাদের জানার মধ্যে থাকে বাট হয়তো প্রপার অ্যান্সার করতে পারেন না, তারপরে পরীক্ষার সময় যেটা করবেন ট্রাই করবেন অ্যাটলিস্ট কিছু না কিছু লিখে আসা। বুঝতে পেরেছেন? অনেক সময় সিলেবাসের সাথে যদি সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন হয় তাহলে তো কিছু করার নাই, সামটাইমস এটা হতে পারে, এটা মেনে নিতে হবে, কিছু সময় হতে পারে। তবে যারা এটা কোশ্চেনের দায়িত্বে যারা থাকেন তাদের উচিত আসলে সিলেবাস থেকে কোশ্চেন করা, যেহেতু সবাই ঠিক মতো ক্লাস করতে পারে না, অনেক ব্যস্ততার মধ্যে সময় যায়। তো এই জন্য আপনাদেরকে আগে থেকে একটু বলে রাখছি, সিলেবাসের গুলা তো মিস করবেনই না, বরং আপনারা এর বাইরেও অনেক কোশ্চেন দেখবেন মাঝে মাঝে আসে যেগুলা বাংলা বা ইংরেজি টার্ম আপনাদের সাথে পরিচিত, তো ওইগুলা আপনারা যতটুকু সম্ভব লিখে আসার ট্রাই করবেন, অর্থাৎ ফাঁকা রেখে আসবেন, তাহলে নাম্বার পাবেন। ঠিক। সো আমরা এখন দেখবো নেচার অফ ইনস্টিংক্ট। ইনস্টিংক্টের প্রকৃতিটা কি? স্যার যে শীট গুলো দিয়েছেন তাহলে হ্যাঁ বলেন। স্যার আমি দেখলাম যে কয়েকটা সাবজেক্টের আপনি সাজেশন মতো দিয়েছেন যে এই শীট গুলো পড়তে, তো স্যার ওগুলো পড়ি, আর বাকি গুলো বাদ দিয়েছেন, তাহলে এগুলো কি তাহলে বাদ দিব? কয়েকটা শীট যদি বাদ দিয়ে থাকেন আপনি, না যেগুলো আপনি ক্লাস করাইছেন বিস্তারিত আলোচনা করছেন সব শীট গুলো কি পড়ি তাহলে, না কি করবো স্যার? আমি সবগুলো ধাপে ধাপে আপলোড করছি, বুঝতে পেরেছেন? সবগুলো ধাপে ধাপে আপলোড করছি, এখনো কিছু বাকি আছে, এগুলা দিয়ে দিব। যখন একবারে সবগুলা দিয়ে দিলে কি হবে, এক সাবজেক্টের সাথে আরেক সাবজেক্ট মিক্স হয়ে যাবে, যে কারণে আমি দেখবেন যে একটু মানে সময় নিয়ে নিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা ডাউনলোড করে এগুলা সেভ করে রাখতে পারেন। আপনারা যেটা করবেন ওই গ্রুপ থেকে এগুলা ডাউনলোড করবেন, এই পিডিএফ গুলা সবগুলা ডাউনলোড করে আপনার ফোনে হোক বা ল্যাপটপে হোক বা যেভাবে হোক আপনি এইগুলা সেভ করে রাখবেন আলাদা ফাইল করে, কোন সাবজেক্টের জন্য, প্রত্যেকটার জন্য প্রত্যেকটা সাবজেক্ট নোট করে আপনি যে কোনো একটা যে ফাইল মেক করে প্রত্যেকটাতে আপনি সাবজেক্ট ওয়াইজ ওইগুলা নোট এক একটা ফাইলে রেখে দিবেন, তাহলে আপনার প্রিপারেশন নিতে সুবিধা হবে, এগুলা দেখবেন। ঠিক আছে? ওকে, খেয়াল করেন নেচার অফ ইনস্টিংক্ট। নেচার অফ ইনস্টিংক্ট, এই ইনস্টিংক্টটা কেমন, এটার প্রকৃতি কেমন দেখেন। নাম্বার 1, জৈবিক। ইনস্টিংক্ট মূলত জৈবিক এবং প্রাকৃতিক, এটি জীবের মধ্যে প্রাকৃতিকভাবে সৃষ্ট হয় এবং পরিবেশগত পরিস্থিতির উপর নির্ভর করে সক্রিয় হয়। অনেক সময় যেটা এক্সাম্পল দিচ্ছিলাম, ফারিদুল ইসলাম আপনার একটু মিউট করে রাখেন, সাউন্ড আসছে। ওকে, খেয়াল করেন ইনস্টিংক্টের একটা প্রকৃতি হচ্ছে, এটা কেমন, এটা হচ্ছে জৈবিক, জীবের মধ্যে এটা থাকে, সেটা পরিস্থিতির উপর নির্ভর করে এটা অ্যাক্টিভ হয়। তো কিভাবে অ্যাক্টিভ হয়, ওই যেটা বলছিলাম যে একটা বাঘ একটা হরিণকে আক্রমণ করছে, সো ওই পরিস্থিতিতে পড়ে হরিণ ওখান থেকে পালানোর চেষ্টা করছে, এটা হচ্ছে এটা কিন্তু ওই পরিবেশগতের উপর ডিপেন্ড করে, জৈবিক এবং প্রাকৃতিক। ঠিক আছে? নাম্বার 2টা খেয়াল করেন, স্বয়ংক্রিয়। স্বয়ংক্রিয় ইনস্টিংক্টের মাধ্যমে সম্পন্ন কার্যাবলী পূর্ব পরিকল্পিত নয়, বরং এটি স্বতঃস্ফূর্তভাবে ঘটে। অর্থাৎ এটা হচ্ছে ইনস্টিংক্টের মাধ্যমে যে টাইপের অ্যাক্টিভিটিস গুলা হয় এটা পূর্ব পরিকল্পিত থাকে না, এগুলা সব কি হয়, এগুলা ইনস্ট্যান্ট ঘটে এবং ওই অনুযায়ী আমাদের অ্যাকশনে যেতে হয়। দেন বংশগত, ইনস্টিংক্ট সাধারণত বংশগতভাবে প্রাপ্ত হয়, যেটা বলেছিলাম জেনেটিক্যালি, যেমন পশু পাখির শিকার ধরা, পশু পাখি যে শিকার ধরে বাঁচতে, ধরেন একটা পাখি সে পোকামাকড় খেয়ে বাঁচে, পশুরা অন্য প্রাণী খেয়ে বাঁচে। ঠিক আছে? বা মানুষ বা মানুষের সন্তান লালন পালনের প্রবৃত্তি, আমাদের যে জেনেটিক্যালি কি করে আমরা আমরা আমাদের সন্তানদের লালন পালন করি না, এটা আমরা কিভাবে পেয়েছি, বাই বর্ন
জেনেটিক্যালি আমরা পেয়েছি, আমাদের বাপ দাদারা এটা করতো, হ্যাঁ আমাদের দাদারা করতো, তার আগে তার বাবারা করতো, সেখান থেকে আমাদের বাবারা, আমাদের বাবাদের থেকে আমরা, আমাদের সন্তানরাও এই যত বংশ বৃদ্ধি হবে এই নেচারটা থেকেই যাবে। ঠিক আছে, এটা হচ্ছে বংশগত, মানে আমরা আমাদের বাচ্চাদেরকে লালন পালন করব। ঠিক আছে, পাখিদের ক্ষেত্রে তারা যখন, পশু পাখিরা যখন শিকার ধরে, সেই শিকার ধরা কি মানে তাদেরকে কেউ শিখিয়ে দেয়? তাদেরকে শিখিয়ে দেয় না, কিন্তু তাদের জীবিকার তাগিদে তাদের এই শিকার ধরতে হয়, এটা বাই নেচার তাদের প্রয়োজন হয় তাদের জীবিকার নির্বাহের জন্য। এই জন্য এটা হচ্ছে তাদের বংশগতভাবে, তাদের ধরেন ওই আগের ইসে যারা ছিল, আগের জেনারেশন, তারাও এভাবে শিকার ধরে জীবন ধারণ করতো, তো পরবর্তী জেনারেশন গুলো সব ওভাবেই ওই জীবন ধারণ করতে হয়, তাছাড়া তো তারা বাঁচতে পারবে না। শিক্ষার প্রয়োজন হয় না, এটি শেখানো হয় না বা চর্চা করে অর্জন করা যায় না, বরং জন্মগতভাবে এটি জীবের মধ্যে থাকে। খেয়াল করেন ইনস্টিংক্টটা আরো, এই টপিকটা পড়লে আরো বুঝতে পারবেন। দেখেন, ধরুন আপনার একটা বাচ্চা আছে, এখন আপনি কি কোনো জায়গা থেকে ট্রেনিং নিয়েছেন যে কিভাবে বাচ্চাদের লালন পালন করতে হয়? এটার জন্য কোনো সার্টিফাইড কোনো ট্রেনারের কাছে যে ট্রেনিং নিয়েছেন, এরকম কেউ কি আছেন যে বাচ্চা কাচ্চা মানুষ করবেন, লালন পালন করবেন, এটার জন্য ট্রেনিং নিয়েছেন অমুক প্রতিষ্ঠান থেকে, এরকম কেউ কি আছেন? না স্যার, হয়তো কেন ভাই, হয়তো একটু রেসপন্স করবেন। এটা আমরা বাই নেচার পেয়েছি, আমরা আমাদের উত্তরসূরিদের থেকে পেয়েছি, কারণ আমরা দেখেছি আমাদের আমাদের বাবা আমাদেরকে লালন পালন করছে। ঠিক আছে, আমাদের ছোট যারা ভাই বোন আছে তাদেরকে লালন পালন করছে। আমরা যখন বড় হই তখন আমরা দেখি আমাদের বাবা চাচারা কি করে, বাচ্চাদেরকে লালন পালন করে, এটা আমরা দেখে দেখে শিখেছি, তাই না? এটার জন্য আমাদের কোনো ট্রেনিং দরকার হয় না। ঠিক আছে, সো ইনস্টিংক্টটা এরকম। এরপরে আমরা নেক্সট এসে যাই, টাইপ অফ ইমোশন। ইমোশনের প্রকারভেদ বা ইমোশন বা আবেগ আমরা যেটাকে বলি, ইমোশন বা আবেগ বিভিন্ন প্রকারে বিভক্ত করা যায়। সাধারণত আবেগকে প্রধানত দুই ধরনের বিবেচনা করা হয়, অর্থাৎ ইমোশনস টু টাইপস। নাম্বার 1 বেসিক ইমোশন, নাম্বার 2 কমপ্লেক্স ইমোশন। বেসিক বা প্রাথমিক, আর কমপ্লেক্স বা জটিল। ঠিক আছে, ইমোশন কয় প্রকার, একটু রেসপন্স করবেন। দুই প্রকার স্যার। ইমোশন হচ্ছে টু টাইপস, বেসিক ইমোশন এন্ড কমপ্লেক্স ইমোশন। এই বেসিক ইমোশনটা আমরা দেখি, এগুলো মৌলিক আবেগ যা মানুষের জন্মগতভাবে অনুভব হয়, মানে আমাদের বাই বর্ন আমরা এগুলা অনুভব করি, ফিল করি। দেখেন, ভয়, আমাদের মধ্যে ভয় কাজ করে। বিপদ বা ঝুঁকির ভালো লাগে? নিশ্চয় না। আমাদের কোনো ক্ষতি হলে কি আমাদের ভালো লাগে? না। সো এটা হচ্ছে ক্রোধ। হ্যাপিনেস, আনন্দ, দেখেন সন্তুষ্টি বা সফলতার প্রতিক্রিয়া। আমরা যখনই কোনো কিছুতে সন্তুষ্ট হই বা আমরা কোনো কিছু যদি সাকসেসফুল হই কোনো ব্যাপারে, আমাদের দেখবেন যে হ্যাপিনেস কাজ করে। ঠিক আছে, আনন্দ কাজ করে। স্যাডনেস, দুঃখ, ক্ষতি বা ব্যর্থতার কারণে হয়। আমাদের কোনো ক্ষতি হলে, আমরা কোনো কিছুতে ব্যর্থ হলে আমরা স্যাড হই না, আমাদের স্যাডনেস চলে আসে, দুঃখ চলে আসে। বিস্ময় অর্থাৎ সারপ্রাইজ, অপ্রত্যাশিত কিছু হলে। আপনি চিন্তা করেছিলেন যে আপনি বিবিএ কোর্সে আপনি কোন রকম হয়তো এ গ্রেড পেতে পারেন, আপনি এ প্লাস পেয়ে গিয়েছেন। সো আপনাকে মনে হবে যে রেজাল্টটা সারপ্রাইজ ভাবে হয়েছে, আমি বিস্ময় হয়েছে আমার রেজাল্টে, আমি আশা করিনি। অনেকের ক্ষেত্রে এরকম হয়, বাবা মা চিন্তা করে যে বাচ্চা মনে হয় ফেল করবে, বাচ্চা এ প্লাস পেয়েছে, এরকম কিন্তু অনেকের ক্ষেত্রে হয়, অনেকে এ গ্রেড পেয়েছে। সো এগুলো সারপ্রাইজ। এই আরো একটা আছে, দেখেন ঘৃণা, ডিসগাস্ট। ডিসগাস্ট অস্বস্তিকর বা অপছন্দনীয় কিছুতে প্রতিক্রিয়া। কোনো কিছু যদি আমাদের পছন্দ না হয়, আলটিমেটলি সেটার প্রতি কিন্তু আমাদের ডিসগাস্ট ফিল হয়, অস্বস্তিকর ফিল হয়। কোনো কিছু আপনার কি ময়লা ময়লা জামা কাপড় পরতে কি আমাদের ভালো লাগে? আমাদের কি বিনের পাশে যেখানে ময়লা ফেলানো হয় সেখানে থাকতে ভালো লাগে? সেখানে গন্ধ থাকে, স্বাভাবিকভাবে আমাদের
ওই জায়গাগুলোতে দেখবেন ভালো লাগবে না। রাস্তার পাশে যেখানে ময়লা আবর্জনা ফেলানো হয়, যেখানে দুর্গন্ধ থাকে, সেই সাইড দিয়ে যাওয়ার সময় আমরা কি করি, অনেক সময় দম বন্ধ করে যাই। ওই জায়গাতে থাকতে কিন্তু অস্বস্তিকর ফিল হয়, তাই না? তো এই টাইপের যে ইমোশন গুলো আছে, এইগুলো আমাদের বেসিক ইমোশন। বুঝতে পেরেছেন বেসিক ইমোশন কি কি? সো ভয়, ক্রোধ, আনন্দ, দুঃখ, বিস্ময়, ঘৃণা, এগুলো সব বেসিক ইমোশন। নেক্সট কমপ্লেক্স ইমোশন। কমপ্লেক্সটা কি? আরেকটু জটিল। জটিল বলতে আসলে ওই টাইপের জটিল না, টার্মে এটা জটিল। এগুলো প্রাথমিক ইমোশনের মিশ্রণ ও অভিজ্ঞতার সাথে তৈরি হয়। যেমন গর্ব অর্থাৎ প্রাইড, কৃতিত্ব বা অর্জনের অনুভূতি। কোনো কিছুতে আপনার সন্তান, আমাদের সন্তান যদি কোনো ভালো কিছু করে, আমাদের কি মানে প্রাইড ফিল হয় না? তার প্রতি গর্ব বোধ হয়। আমাদের দেশের জন্য বাংলাদেশ টিম যখন কোনো কিছু করে, তখন আমাদের কি গর্ব লাগে না যে বাংলাদেশ এটা জিতেছে, এখানে এই ম্যাচ জিতেছে? দেন গিল্ট। আমাদের সামটাইমস উই ফিল গিল্ট। কিভাবে? আমরা অপরাধবোধ কাজ হয়। হঠাৎ করে কোনো কিছু একটা ভুল করে ফেললাম, ভুল করার পরে আমাদের যদি সেটা ফিল হয় যে এটা আসলে আমি এটা ভুল করে ফেলেছি। মানুষের মধ্যে অনেকে আমরা ফিল করি, যারা আসলে ভালো মানুষ তারা ফিল করে যে এটা আমার দ্বারা এটা অপরাধটা হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি। এটা হচ্ছে এইটা কিন্তু আবার সবার ক্ষেত্রে হয় না। অনেকের এই কমপ্লেক্স ইমোশনের ক্ষেত্রে কিছু ব্যাপার থাকে যেটা অনেকের কম থাকে, আবার অনেকের খুব ভালো পরিমাণ থাকে। ঠিক আছে? যেমন সবাই দেখবেন যে ভুল করে বা খারাপ কাজ করে গিলটি ফিল করবে না। কিছু কিছু মানুষ আছে ওটা করে বুক ফুলিয়ে চলতে থাকে। দেখবেন শেমলেস অনেক মানুষ আছে, তাই না? লজ্জা নাই। সো লজ্জার ক্ষেত্রে নিজের আচরণের প্রতি অপমানিত বোধ হয়। যেমন আপনি বা আমি যদি কোনো একটা মানুষের সাথে খারাপ ব্যবহার করে থাকি, তো এটার জন্য নিজের কাছে অনেক সময় খারাপ লাগে না? বা আমরা অনেকে উত্তেজনার বশে অনেক কিছু করে ফেলি, হঠাৎ করে এক্সাইটেড হয়ে যায়, ওভার এক্সাইটেড, যে কারণে আমাদের অনেক সময় ঝামেলা হয়ে যায়। আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না। নিজের ইমোশনটাকে কন্ট্রোল না করে আমরা কি করি, মানে অন্যকে অপমান করি, বা পরবর্তীতে আমরা বুঝতে পারি আসলে এটা আমার করা উচিত হয়নি। তো এটা এটা আমাদেরকে অনেক সময় কিন্তু অপমানিত বোধ হয়। ঠিক আছে? বাট অন্যদের ক্ষেত্রে যখন এটা করি, সে তো লজ্জা পায়। ঠিক আছে? সো আবার আমরা অনেকে এটা ফিল করি, আমাদের মধ্যে অনেক মানুষ আছে যে অন্যকে অপমান করে মজা পায়। নিজের এটা হচ্ছে গিলটি ফুল হয় না, অপরাধবোধ কাজ করে না। ঠিক আছে? নেক্সট ঈর্ষা। কি বলা হয়েছে? অন্যের সাফল্য দেখে অসন্তুষ্টি। আমাদের সমাজে আছে, দেখবেন অমুকের ছেলে এই করছে, অমুকের মেয়ে এই করছে, আসে না? আপনাদের এলাকায় আছে জি এরকম? স্যার, আছে স্যার। এটাকে আমরা হিংসা বলি। হ্যাঁ, হিংসা, এটা অ্যাকচুয়াল টার্ম হচ্ছে ঈর্ষা। অর্থাৎ অন্যের ভালো কিছু দেখে আমাদের মানে কষ্ট হয়, মানতে কঠিন মনে হয়, তাই না? আবার অন্যের খারাপ কিছু দেখলে খুব মজা লাগে, যে ও তো এই 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 আকাম করছে। এলাকায় দেখবেন ও তো এই আকাম করছে, এই করছে, এই করছে। ঠিক আছে? আবার ভালো কিছু করলে যে তাকে প্রশংসা করা, এটা আবার সবার মধ্যে থাকে না। বেশিরভাগ মেজরিটি মানুষ এটা আসলে মানে ম্যান টু ম্যান ভ্যারি করে। মেজরিটি মানুষের ক্ষেত্রে দেখা যায় যে তারা কি করে, যে আরে না ও, দেখবেন এলাকার কিছু মানুষ আছে, আরে ওটা ও কি করছে, ওর নিশ্চয়ই কেউ এটা এই করে দিছে, আর না হলে তো ও ভালো, ও তো এরকম ছাত্র না, ও পরীক্ষা ভালো করলো কি করে, ও নিশ্চয়ই অন্যকে দেখে দেখে লিখছে। তাই না? আমরা অনেকে দেখবেন যে অমুকের মেয়ে প্লাস পাইছে, তুমি কেন পাও নাই, ভাবি আমার ছেলে এই করছে, হ্যাঁ অমুকের ছেলে তো এই করছে। অনেক সময় হয় না? তো আমাদের এলাকায় দেখবেন গ্রাম অঞ্চলে বেশিরভাগই এইগুলাই হয়। শহরে তো মানুষকে কম চিনে, যে কারণে কম হয়। বাট গ্রামে যখন সবাই এক জায়গায় হয়, সবাই বলতে এক বাড়ির মানুষ অন্যদের সাথে কানেক্টেড থাকে, নিজেদের মধ্যে একটা কম্পিটিশন কাজ করে, তো এটা ঈর্ষাটা থাকে। অন্যের সাফল্য দেখে অসন্তুষ্টি, এটা আসলে হওয়া উচিত না। তো এইগুলা হয় আমাদের ইমোশনের কারণে। আর এই ঈর্ষা, গর্ব, অপরাধবোধ, লজ্জা, এই টাইপের ইমোশন গুলাকে কমপ্লেক্স ইমোশন বলা হয়েছে। এছাড়াও ইমোশনের ধরন ব্যক্তি, সংস্কৃতি এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে আরো গভীর এবং বিস্তৃত হতে পারে। ঠিক আছে? তো ইমোশন হচ্ছে টু টাইপস,
নাম্বার 1 বেসিক, নাম্বার 1 কমপ্লেক্স। যদি পরীক্ষায় আসে যে ইমোশন কত প্রকার, তাহলে শুধু এই 2 প্রকার লিখলেই হচ্ছে, বেসিক আর কমপ্লেক্স। আর যদি 1 মার্কের জায়গায় এটা বেশি মার্ক থাকে, সেই ক্ষেত্রে আপনারা এক্সাম্পল হিসাবে এগুলা দিতে পারেন, বেসিক ইমোশনের মধ্যে কি কি রয়েছে, কমপ্লেক্স ইমোশনের মধ্যে কি কি রয়েছে। ওকে, নাও নেক্সট পয়েন্ট, ইফেক্ট অফ ইমোশন অন স্পোর্টস পারফরমেন্স। আমাদের স্পোর্টস পারফরমেন্সে ইমোশনের প্রভাবটা কি, বা এই আবেগ কতটা প্রভাব ফেলে, খেয়াল করেন। বিভিন্ন ওয়েতে স্পোর্টস পারফরমেন্সের উপরে আবেগ কিন্তু প্রভাব ফেলে। খেলাধুলা আবেগের প্রভাব একটি গুরুত্বপূর্ণ বিষয়। একজন ক্রীড়াবিদের আবেগ এবং মানসিক অবস্থা তার পারফরমেন্সে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। আবেগের ধরন এবং তীব্রতা উভয়ই ইতিবাচক ও নেতিবাচক ভাবে প্রভাবিত করতে পারে। কিছু কিছু আবেগ কিন্তু পজিটিভ ইফেক্ট পড়ে, আবার কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ প্রভাবও পড়ে। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ প্রভাব পড়ে, নেগেটিভের এটাই বেশি আমাদের ক্ষেত্রে। নিম্নে কিছু গুরুত্বপূর্ণ দিক আলোচনা করা হলো, খেয়াল করেন। এটা হচ্ছে ইতিবাচক আবেগের প্রভাব, উদ্দীপনা ও অনুপ্রেরণা বৃদ্ধি। ইতিবাচক আবেগ যেমন আনন্দ, উত্তেজনা, আত্মবিশ্বাস ইত্যাদি একজন ক্রীড়াবিদের মনোবল বাড়াতে সাহায্য করে, যার ফলে পারফরমেন্সের মান বৃদ্ধি পায়। ঠিক আছে, ইতিবাচক পজিটিভ ইমোশন। ঠিক আছে, মনোযোগ ও ফোকাস বৃদ্ধি। যখনই আমরা এই টাইপের ইতিবাচক আবেগ আমাদের কাজ করে, আনন্দ, আত্মবিশ্বাস ক্রীড়াবিদকে প্রতিযোগিতায় মনোনিবেশ করতে সাহায্য করে এবং তাকে কৌশলগতভাবে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। ধরেন আপনি একটা ম্যাচ খেলছেন, আপনার টিমমেটরা খুব ভালো কম্বিনেশন আছে টিমমেটদের মধ্যে, বাট অন্য টিম অনেকটা অগোছালো, অনেকটা এলোমেলো খেলছে। সো আপনাদের সবার কিন্তু একটা কনফিডেন্ট কাজ করবে যে আমরা এই ম্যাচটা হয়তো বা জিততে পারি, বা একটা নির্দিষ্ট টাইমে, ধরেন একটা ক্রিকেট ম্যাচ, ওপেনিং জুটি খুব ভালো ব্যাটিং করছে, ওপেনিং ধরেন বাংলাদেশ টিমে প্রথম ওপেনিং যে জুটি আছে, সে ওপেনিং জুটিতে ওপেনিংয়েই একটা ভালো অ্যামাউন্ট অফ রান যদি তারা করে, তাহলে এটা কি টিমের প্রতি কতটা পজিটিভ ইফেক্ট পড়ে নাকি নেগেটিভ ইফেক্ট পড়ে? স্যার পজিটিভ ইফেক্ট পড়ে। পজিটিভ ইফেক্ট ডেফিনেটলি পড়ে। সো তখন কিন্তু দেখবেন তারপরে যারা আসে তাদের মধ্যে অটোমেটিক একটা কি কাজ করবে, দেখবেন যে মানে বলে না যে শুরুতে ভালো হলে এটা শেষও ভালো হয়। দেখবেন প্রথমে যদি একটা ভালো অ্যামাউন্ট অফ রান তারা করে, দেখবেন একটা ভালো ফাইটিং স্কোর হয়ে যায়, বা পরবর্তীতেও যারা আসে তারাও ধারাবাহিকভাবে চলতে থাকে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে দেখবেন প্রথম ওপেনিং জুটি সহ আরো 2-3টা উইকেট মানে 3-4 ওভারের মধ্যে পড়ে গেছে, রান হয়নি, তখন কিন্তু এই প্রভাবটাও নেগেটিভ ভাবে পড়ে যায় টিমের প্রতি। তখন ঘুরে দাঁড়ানোটা, টিমটাকে স্ট্রাগল করে মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটা কিন্তু খুব চ্যালেঞ্জিং হয়ে যায়, খুব ডিফিকাল্ট। যে সময়টা এই ডিফিকাল্ট সিচুয়েশনে বাংলাদেশে ক্রিকেটের কথা যদি বলি, মুশফিকুর রহিম বা মাহমুদুল্লাহ, যারা সব সময় ডিফিকাল্ট টাইমটাতেই লিড করে থাকে, বাট পজিটিভ যদি ওপেনিং জুটি যদি ভালো রান করে থাকে, দেখবেন যে অটোমেটিক সবাই অল্প অল্প করে কন্ট্রিবিউট করলেও অনেক ভালো একটা পজিশনে চলে যায় দল। ঠিক আছে, তো এই ক্ষেত্রে প্লেয়ারদের মনোযোগটাও বৃদ্ধি পায়, তাদের ওই স্পেসিফিক দিকে ফোকাস বা মনোযোগ যেটাই বলি না কেন, ওই দিকে তারা ফোকাস দিতে পারে, মনোনিবেশ করতে পারে। ওকে, দৃঢ়তা ও সহিষ্ণুতা বৃদ্ধি। ইতিবাচক আবেগ ক্রীড়াবিদদের মধ্যে কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা বাড়ায় এবং পরিশ্রম করতে উদ্দীপ্ত করে। খেয়াল করেন, একটা টিমের, যদি আমি ক্রিকেট টিম দিয়ে এক্সাম্পল দিই, প্রথমে 2টা উইকেট পড়ে গিয়েছে, রান হয়নি, ধরেন 10 রানে 2 উইকেট। এরপরে ধরেন একটা ব্যাটসম্যান আসলো, সে টিকে থাকার ট্রাই করলো, যে রান কম হোক বাট আমি একটু লং টাইম স্টে করি, পিচে লং টাইম থাকার চেষ্টা করি, বেশি সময় সেট হওয়ার ট্রাই করি, যাতে করে এটা আমার টিমের প্রতি পজিটিভ ইফেক্ট পড়ে। সো দেখবেন অনেক সময় এমন হয় না যে বাংলাদেশ টিমে প্রথমের হচ্ছে
ওপেনিং বা তারপরে 1 ডাউন বলেন বা 2 ডাউন বলেন বা এই টাইপের 3-4টা ব্যাটসম্যান আউট হওয়ার পরে একটা সময় দেখবেন যে মুশফিকুর রহিম খুব ক্রিজে লং টাইম ধরে অবস্থান করছে। সো তারপরে যখন একটা হ্যান্ডসাম রান হয়ে যায়, ভালো একটা রান বা ওই পরের জুটিগুলা ভালো করে, দেখবেন অটোমেটিক্যালি ওই প্রভাবটা তার পেছনের সারির যে ব্যাটসম্যান গুলো আছে তাদের উপর পড়ে। একটা একটা ম্যাচে দেখেছেন ওই যে মুশফিকুর রহিমের সাথে একজন ব্যাটসম্যান ব্যাট করছিল, যে মানে বাংলাদেশের কত বলে কত রান জানি দরকার ছিল লাস্ট একটা ম্যাচে কোন দলের সাথে কোন দেশের সাথে বলতে পারবেন ওই খেলোয়াড়ের নাম? সম্ভবত লেফটি, মানে খুব মানে পাওয়ার হিটিং করছিল, বেশ কত বলে জানি কত রান করছে, যে সময়টা বাংলাদেশ সিঙ্গেল নিলেও ম্যাচ জিতে যেত। বাট শ্রীলঙ্কার সাথে সম্ভবত, আমার ভুল না হলে রিশাদ রিশাদ হোসেন নাকি এরকম কি একটা নাম। এই ম্যাচটা দেখেছিলেন? তো দেখছি মনে হচ্ছে যে 48 না কত করছিল, এমন কিছু মনে হয় অল্প বলে। হ্যাঁ হ্যাঁ, ওরকম 15-16 বলে অনেক ভালো একটা রান করেছিল, যে সময়টা আসলে মুশফিক ওকে ওর মতো করে খেলে যেতে বলছিল, আর ও নন স্টপ মানে একেবারে একটা ওভারে দেখলাম, আমি দেখেছিলাম, আমার মনে আছে 24 রান নিয়েছিল, সম্ভবত রিশাদ হোসেন হবে। ঠিক আছে, সো এটা যখনই একটা টিমের যদি ফল ডাউনও করে, তারপরেও যদি কেউ এসে আবার ওই টিমটাকে দাঁড় করানোর ট্রাই করে, তখন দেখা যাবে যে তার পরবর্তীতে যারা আসবে তারা কি করবে, তাদের মানে ওই যে সহিষ্ণুতা বৃদ্ধি হয়, তাদের দৃঢ়তা, তাদের আবেগটাকে তারা সামাল দিতে পারে, আবেগকে কন্ট্রোল করতে পারে, কঠিন পরিস্থিতিতে তারা ভালো খেলতে পারে। অনেক খেলোয়াড়কে দেখবেন যে একটা ম্যাচের কথা মনে আছে সম্ভবত ইন্ডিয়ার সাথে মিরপুর স্টেডিয়ামে, আমি এই খেলাটা দেখেছিলাম সরাসরি। ইন্ডিয়ার সাথে খেলা ছিল, বাংলাদেশ টিম হোস্ট ছিল টি-20 না ওয়ানডে ছিল এটা। 3টা ম্যাচের মধ্যে সেকেন্ড ম্যাচে বাংলাদেশ আর কি জিতে গিয়েছিল, মানে 3 ম্যাচ সিরিজ ছিল, 3 ম্যাচের মধ্যে এটা ওয়ানডে ছিল মেবি। ঠিক আছে, লাস্ট ওভারে মুস্তাফিজ বলেছিল 1 ওভারে 20 রান দরকার ছিল, বাট ওই সময়ে রোহিত শর্মা ইনজুড ছিল, সে প্যাভিলিয়নে ছিল, বাট লাস্ট টাইমে সে আবার ব্যাটে নামছিল ইনজুড অবস্থায়, আমি দেখেছিলাম ওই ম্যাচটা সরাসরি। তো তখন ওই লাস্ট ওভারেও কিন্তু ইন্ডিয়া রান নিতে পারে নাই, বাংলাদেশ মানে 3 ম্যাচ সিরিজের প্রথম 2টা জিতে গিয়েছিল। লাস্ট যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের মাটিতে যে সিরিজ হয়েছিল ওই সিরিজের কথা বলছি। সো প্লেয়ারদের আত্মবিশ্বাস এরকমই জিনিস, এটা কিন্তু পরিস্থিতি সামাল দিতে প্লেয়ারদেরকে কি করে, পরিস্থিতি সামাল দিতে সাহায্য করে আত্মবিশ্বাস। এই সময় অনেক সময় কিন্তু বলার চেঞ্জ করে যে ভালো করবে তাকে দেয়, বা যার কনফিডেন্ট ভালো, কোন লাইনে কে ভালো বল করে, কোন টাইমটা থেকে কি করে, এটা পরিস্থিতি বিবেচনা করেও দেয়। সো এগুলাও আমাদের আবেগের পার্ট। খেয়াল করেন নেতিবাচক আবেগের প্রভাব, নেতিবাচকটা সহজেই বুঝতে পারছেন, যেটা নেগেটিভ প্রভাব, নেগেটিভ ইফেক্টটা কিভাবে পড়ে, চাপ ও উৎকণ্ঠা, আবেগ বা ভয় পারফরমেন্সকে ক্ষতিগ্রস্ত করতে পারে, এটি ক্রীড়াবিদদের মনোযোগকে বিভ্রান্ত করতে পারে এবং ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। হঠাৎ করে দেখবেন যে প্লেয়ারকে অনেকে আছে না, অনেক ব্যাটারদের খেয়াল করবেন যারা স্পেসিফিক কিছু বলারদেরকে খুব ভয় পায়, যে ওর বলটা আমি খেলতে পারি না, বা তার বল আমার উইক পয়েন্ট আছে কিছু, মানে ওর বলটা এমন ভাবে আসে যেটা আমার জন্য টাফ। ঠিক আছে, মানে অটোমেটিক্যালি ভয় চলে আসে, দেখবেন তাদের ওই সময়ে যাকেই ভয় পায় তার বলে দেখবেন আউট হয়ে যাবে। তো এটা পারফরমেন্সের প্রভাব পড়ে যদি এই টাইপের কোনো থেকে থাকে, চাপ নিতে পারে না, হ্যাঁ, চাপ সিচুয়েশনে অনেকে ভালো সিদ্ধান্ত নিতে পারে না। ঠিক আছে, ক্লান্তি ও মনোবল হ্রাস। ঠিক আছে, এখন মানে এর আগেরটার সম্পর্কে আর একটা এক্সাম্পল দিই। চাপে পড়ে অনেকে ভুল সিদ্ধান্ত নেই, ধরেন ক্রিস গেইল, আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি। ধরেন ক্রিস গেইল
ব্যাটে আছে, খুবই হার্ড হিটার ব্যাটসম্যান। আমি বলে আছি, এখন আমি একটু চাপে আছি যে এক ওভারে ধরেন 18 রান দরকার। তো আমি চিন্তা করছি যে আমি পেস বল করব জোরের উপরে, ফুল টাচ বল দিব যাতে করে পার না করতে পারে, আমার চিন্তা এটা। বাট আমার মাথায় এটা নাই যে ক্রিস গেইলের পাওয়ার কেমন, ক্রিস গেইল কেমন জোরে হিট করতে পারে, এটা আমার মাথায় কাজ করছে না। বাট আমি ফুল টাচ বল দিয়ে দিলাম, সে আলু ভর্তার মতো 6 মেরে দিল ওভার বাউন্ডারি। তার মানে কি, এটা চাপ, আমি লাস্ট ওভার 18 রান দরকার, আমি চাপে আছি, বাট আমি রাইট ডিসিশনটা নিতে পারি নাই। বুঝতে পেরেছেন? কারণ ক্রিস গেইলের মতো আমাকে বুঝতে হবে যে কোন ব্যাটারের অ্যাবিলিটি কেমন, সে ফুল টাচ বল পার করতে। নর্মালি ক্রিকেট বলে ফুল টাচ বল বাউন্ডারি মারা কিন্তু ডিফিকাল্ট, ওভার বাউন্ডারি, যেহেতু ওয়েট বেশি, বলের স্পিডের কারণে ওয়েটের পরিমাণটা আরো বেড়ে যায়। বাট এটা অনেক ব্যাটার আছে যাদের কাছে এটা আলু ভর্তার মতো। তো ক্রিস গেইল, আপনি হার্সেল গিভস বা এই টাইপের, আপনি যদি আরো অনেক ব্যাটার আছে যারা এই টাইপের ফুল টাচ বল গুলাও অনেক ভালোভাবে করতে পারে, ম্যাক্সওয়েল। ক্লান্তি ও মনোবল হ্রাস, হতাশা, ব্যর্থতার ভয় ইত্যাদি নেতিবাচক আবেগ ক্রীড়াবিদদের শারীরিক ও মানসিক শক্তি কমিয়ে ফেলে। হ্যাঁ, এর ফলে কি হয়, পারফরমেন্স হয়ে যায়। দেখেন, যখন একটা টিম ফুটবল খেলছে, একটা ফুটবল ম্যাচ ধরেন আপনার স্কুলের সাথে আর একটা স্কুলের খেলা হচ্ছে, সেই সময় ফার্স্ট হাফের মধ্যে দুটা স্কোর অপোনেন্ট টিম দিয়ে দিয়েছে। তো তখন কি হবে, আপনার বাচ্চাদের মধ্যে অটোমেটিক চলে আসবে যে দেখবেন যে তারা ভেঙে পড়ছে, অনেকে দেখবেন ভেঙে পড়ছে, তারা অনেকে চাপটা সামলাতে পারে না। শাহাদাত হোসাইন একটু এটা মিউট করে রাখেন, ঠিক আছে? সো এই যখনই দেখবেন বাচ্চারা এই চাপটা নিতে পারবে না, সে টায়ার্ড হয়ে যাবে, তার মনোযোগ ঠিক থাকবে না, তার মনোবল, সে কনফিডেন্ট হারায় ফেলবে, ঠিক আছে? আবার এই সময়েও ধরেন মনোবল হারায় ফেলছে, বাট হঠাৎ করে তারা যদি কোনো স্কোর করতে পারে, একটা গোল করতে পারে, দেখবেন যে 2 গোলে পিছিয়ে ছিল, এখন 1-2 স্কোর আছে, দেখবেন তারা আরো উজ্জীবিত হয়ে যায়। ওই শর্ট টাইমের মধ্যেই তারা কি করে, তারা হঠাৎ করে আবার জেগে ওঠে যে না, আমরা উই ক্যান ডু ইট, আমরা এটা শোধ করতে পারবো। ফুটবল এমন অনেকগুলা ম্যাচ আছে, অনেক টিম আছে যাদেরকে মনে হয় না যে লাস্ট মুহূর্তেও, এক্সট্রা টাইমেও এরা এই টিম গোল করতে পারে। অনেক টিম আছে যাদের খেলা দেখলে মানে মানে ধরেন আপনি আর্জেন্টিনার সাপোর্টার, পার্সোনালি আমি আর্জেন্টিনার সাপোর্টার। এখন আমি যদি বলি আর্জেন্টিনা ধরেন 2-1 গোলে জার্মানির সাথে পিছিয়ে আছে, বা সেম হইতে ব্রাজিলের সাথেও হতে পারে বা অন্য দলের সাথে। সো ওই আমার আমার ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে এটা অন্যরকম হতে পারে, আমার যেটা পার্সোনাল মনে হয় যে আর্জেন্টিনা এক্সট্রা টাইমেও গোল খেয়ে যেতে পারে। আর্জেন্টিনার টিমটা অনেক স্লো খেলে অন্যদের তুলনায়। সো অনেক সময় ভুল পাস দেয়, টাফ ম্যাচ গুলাতে অনেক সময় ভুল পাস দেয়। তো দেখা যায় যে লাস্ট মিনিটে যেও এই টিম গোল খেয়ে যেতে পারে। সো এইগুলা কিন্তু মানে এটা আমার দর্শকের চাপ, বাট খেলার মধ্যে অনেক সময় অনেক টিম আছে যারা গোল খেয়ে থাকলেও এমন ভাবে তারা মনোবল, তাদের থাকে, তাদের ক্লান্তি চলে আসে না, তারা তখন সেটা তাদের আবেগের পজিটিভ ইফেক্টটা পড়ে, ঠিক আছে, যে এখান থেকে কিভাবে ওভারকাম করা যাবে। আবার অনেক টিমের ক্ষেত্রে এটার নেগেটিভ ইফেক্টে কি আসে, ক্লান্তি, মনোবল হ্রাস, যে আমরা তো আর পারবো না, এই 7 গোল খেয়ে গিয়েছি, 6টা গোল খেয়ে গিয়েছি, আর তো সম্ভব না। আগ্রাসন, অতিরিক্ত রাগ বা হতাশা আক্রমণাত্মক আচরণের সৃষ্টি করতে পারে, যা কৌশলগত ভুল সিদ্ধান্ত নিতে প্ররোচিত করে। কিভাবে? দেখেন, অনেক সময় কারোর প্রতি, যেটা বিশেষ করে যেটা হয় ডিফেন্ডার টু অ্যাটাকার, ফুটবল খেলার ক্ষেত্রে আপনার খেয়াল করেছেন কিনা, অনেকে এগ্রেসিভ খেলে, তাই না? আপনার ফুটবল খেলা দেখেন? জি স্যার, দেখি। দেখি। দেখবেন যদি ইন্টারন্যাশনাল ন্যাশনাল ম্যাচগুলো নাও দেখেন, তাও দেখবেন যে এলাকার অনেক ম্যাচ বা অনেক স্কুলের সাথে স্কুলের খেলা দেখবেন
স্বাভাবিকভাবে কারা এগ্রেসিভ খেলে? ডিফেন্ডাররা এগ্রেসিভ খেলে, তাই না? সে এগ্রেসিভ হ্যাঁ। খেললে কি হয়? হ্যালো, স্যার জি স্যার স্যার। বেশি অ্যাডভান্টেজ পাওয়া যায় কিন্তু এটা ঝুঁকিপূর্ণ। জি বুঝি নাই, আবার বলেন। স্যার অ্যাডভান্টেজটা মানে সুবিধা বেশি পাওয়া যায় কিন্তু এটা ঝুঁকিপূর্ণ। এগ্রেসিভ ডিফেন্ডাররা খেলে, বুঝতে পেরেছেন? ডিফেন্ডাররা অনেক সময় এগ্রেসিভ খেলে, সো যখনই এগ্রেসিভ খেলে এটা কিন্তু তার জন্য নেগেটিভ ইফেক্ট পড়ে তার, কারণ সে তখন ভুল টেকনিকে যায়। তখন স্ট্রাইকাররা কি করে? তাকে ফাঁকি দিয়ে সহজে স্কোর করতে পারে। তো ডিফেন্ডারদের কুল থাকাটা খুব ইম্পর্টেন্ট। ভালো ভালো ডিফেন্ডারদের দেখবেন তারা সব সময় খুব কুল থাকে, প্রেস খেলা ট্রাই করে। বাট যারা এগ্রেসিভ খেলতে যায় তারা তত বেশি ভুল করে। সো অতিরিক্ত রাগ, কারোর প্রতি আমার রাগ আছে, তাকে মারতে যাব, দেখবেন যে আমি ভুল ডিসিশন নিয়ে ফেলেছি, আমি হয়তো ইয়েলো কার্ড বা রেড কার্ড খেয়ে মাঠের বাইরে চলে গিয়েছি, এরকম হতে পারে ভুল টেকনিকের কারণে, এটা এগ্রেসিভ হওয়ার কারণে। হ্যাঁ, দেখেন নাম্বার 3, আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক প্রশিক্ষণ। মনোসংযোগ ও মেডিটেশন। মনোসংযোগ, মেডিটেশন, একটা স্পেসিফিক কোনো বিষয়ের উপর ফোকাস করার জন্য মেডিটেশন খুবই জরুরি। মানসিক প্রশিক্ষণ ক্রীড়াবিদদের আবেগ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এবং প্রতিকূল অবস্থায় ধৈর্য বজায় রাখতে সহায়তা করে। আমরা যেটাকে মেডিটেশন বলি অনেকে, এটা অ্যাকচুয়াল নেম হচ্ছে মেডিটেশন। বিভিন্ন ওই যে ইয়োগার বিভিন্ন আছে না, ইয়োগা মেডিটেশন, লং টাইম ধরে ধৈর্য রাখার জন্য বিভিন্ন উপায় আছে, সেগুলা প্র্যাকটিস করা। কৌশলগত শ্বাস প্রশ্বাস ও রিল্যাক্সেশন, এই ধরনের পদ্ধতি উদ্বেগ ও উত্তেজনা কমাতে সাহায্য করে। অর্থাৎ টেকনিক্যালি আপনাকে হচ্ছে রিল্যাক্সেশনে যেতে হবে। আপনার টিম অ্যাটাকে চলে গিয়েছে, আপনি ডিফেন্ডার, আপনি একটু রিল্যাক্স করেন। বল মাঠের বাইরে চলে গিয়েছে, আপনি দৌড়ায় দৌড়ায় পেছনে চলে আসছেন, দরকার নাই, আপনি রিল্যাক্সে থাকেন। ঠিক আছে, একটা বল 6, আপনি ধরেন ক্রিকেট খেলছেন, আপনি ওভার বাউন্ডারি মেরেছেন, আপনি টায়ার্ড আছেন, বাট আপনি একটা 6 মেরেছেন, 6 মারার পরে আপনি সাথে সাথে ক্রিজে রেডি হয়ে দাঁড়িয়ে গিয়েছেন, এখনো বল আসে নাই, দরকার নাই, একটু রিল্যাক্স করেন, বল আসুক, ফিল্ডাররা প্রস্তুত হোক, বলার প্রস্তুত হোক, তারপরে আপনি ক্রিজে থাকেন। বুঝতে পেরেছেন? টেকনিক্যালি এই যে অক্সিজেন ইনহেল এক্সহেলের মাধ্যমে রিল্যাক্সেশন করা যায়। ফুটবল খেলার মধ্যে ডিউরিং দ্য ম্যাচ অনেক সময় রেস্ট নেওয়া যায়। আপনার কাছে বল নাই, বল চলে গিয়েছে গোলকিপারের কাছে, আপনি রেস্ট করেন, বাট যে সময়টা খেলার দরকার সেই সময়টা আপনি মুভ করেন, মানে দাঁড়িয়ে থেকে অনেক সময় রিল্যাক্স করা যায়। এই টেকনিক্যাল বিষয়গুলো এটা আমাদেরকে খেলাধুলার মধ্যে কিন্তু খুব প্রভাব পড়ে, রিল্যাক্স করতে সহযোগিতা, যে কারণে নিজেকে ওভারকাম করা যায় টায়ার্ডনেস থেকে। মোটিভেশনাল কোচিং, ক্রীড়াবিদদের মানসিক প্রস্তুতির জন্য মোটিভেশনাল কোচিং এবং আবেগের নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো গুরুত্বপূর্ণ। তাদেরকে মানে প্লেয়ারদের কিন্তু এই টাইপের মেন্টাল ফিটনেস নিয়ে অনেক কাজ করা হয়। হ্যাঁ, তাদের নিয়ে সাইকোলজিস্টরা কাজ করে থাকে, গেমের আগে কিভাবে তারা প্রভাব ফেলবে, ডিউরিং দ্য ম্যাচ তারা কিভাবে নিজেদেরকে কন্ট্রোল করবে। ঠিক আছে, কোনো একটা ব্যাড সিচুয়েশন আসলেও, নেগেটিভ সিচুয়েশন আসলেও তারা যেন এটা পজিটিভলি হ্যান্ডেল করতে পারে, এগুলো সব তাদেরকে ট্রেনিং করানো হয়। খেলাধুলায় আবেগকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলে তা ক্রীড়াবিদদের পারফরমেন্সের মান বৃদ্ধিতে সাহায্য করে, তবে ভুলভাবে পরিচালিত হলে তা পারফরমেন্সের পতন ঘটতে পারে। খেয়াল করেন, নেক্সট, ওয়ে টু রেগুলেট ইমোশন, কিভাবে আবেগকে নিয়ন্ত্রণ করা যায় বা আবেগ নিয়ন্ত্রণ করার পদ্ধতি। অনেক কিছু আপনারা জানেন, এখানে কিছু আমি দিয়েছি, এর বাইরেও অনেক কিছু আছে। দেখেন, দম নেওয়ার ব্যায়াম, যেটা এক্সারসাইজ, আমরা গভীর নিঃশ্বাস নিলে মন শরীর শান্ত হয়। অনেক সময় হয় না, একটু টায়ার্ড হয়ে গেছি, লম্বা একটা নিঃশ্বাস নিলাম, রেগে যাওয়ার পর চিন্তিত অবস্থায় ধীরে ধীরে গভীর শ্বাস নেওয়ার চেষ্টা করুন। অর্থাৎ হঠাৎ করে কোনো ব্যাপারে আপনি রেগে গিয়েছেন, সো এই রেগে গেলেও আউট অফ কন্ট্রোলে যাওয়া যাবে না, এটাকে নিজের ইমোশনটাকে রেগুলেট করতে হবে, অর্থাৎ নিয়ন্ত্রণ করতে হবে। আপনার ইমোশনটা রেগুলেট মিন্স আপনি এটাকে কন্ট্রোল করা। কন্ট্রোলটা কেমন ভাবে করা? রেগুলেট মিন্স আপনি আপনার ইচ্ছা মতো কমানো বাড়ানো। আমরা যেমন ওই যে ফ্যানের রেগুলেটর আছে না, আমাদের বাসায় আমরা সিলিং ফ্যানের জন্য রেগুলেটর ইউজ করি, রাইট? সো এই রেগুলেটরটা ইউজ করা কেন হয়? প্রয়োজন অনুসারে আমরা সেটাকে পাওয়ারটাকে অ্যাপ্লাই করি, বুঝতে পেরেছেন?
সো এই ওয়ে টু রেগুলেট ইমোশন, আমাদের ইমোশনটাকে রেগুলেট করার মিনস হচ্ছে, আচ্ছা কন্ট্রোল আর রেগুলেটের মধ্যে পার্থক্য আছে। কন্ট্রোল হচ্ছে একদম নিজে থেকে ডিটারমাইন্ড, যেটা আমি করবই না, এটা কন্ট্রোল। ধরেন আপনার আন্ডারে 5 জন কর্মচারী আছে, আপনি তাদেরকে কন্ট্রোল করেন, অর্থাৎ তাদেরকে লুক আফটার করেন, দেখাশোনা করেন, তাদের টাইম টু টাইম রিপোর্ট থেকে শুরু করে তারা কি কি অ্যাক্টিভিটিস করছে আপনাকে রিপোর্ট করা, এই মানে তারা সবাই আপনার আন্ডারে কাজ করছেন, ইউ আর দ্য বস। সো আপনি তাদেরকে কন্ট্রোল করছেন, এটা হচ্ছে কন্ট্রোল। আর রেগুলেট মিন্স মানে কোনো কিছু মানে প্রয়োজন অনুসারে ব্যবস্থা নেওয়া, কোনো কিছু নিয়ন্ত্রণ করা, ঠিক আছে। কন্ট্রোলটাও নিয়ন্ত্রণ, বাট রেগুলেটটা একটু অন্যভাবে নিয়ন্ত্রণ, ঠিক আছে। সচেতনতা বৃদ্ধি করা, যত বেশি সচেতনতা আমাদের আসবে, তার আবেগ কোথা থেকে আসছে তা বোঝার চেষ্টা করুন, নিজেকে প্রশ্ন করুন কেন আপনি এমন অনুভব করছেন এবং এর পেছনে আসল কারণ কি। মানে রাইট কজটা আইডেন্টিফাইড কর, প্রপার কজ, প্রপার মানে কারণটাকে আইডেন্টিফাই করা, তাহলে সেই অনুযায়ী এটাকে হচ্ছে রেগুলেট করা পসিবল। সময় দিতে হবে, অর্থাৎ ধৈর্য ধারণ করতে হবে। কোনো ইমোশন নিয়ন্ত্রণ করতে না পারলে নিজেকে একটু সময় দিন, অর্থাৎ স্থির থাকুন। হ্যাঁ, 5-10 মিনিট একা একটু ভাবুন। মানে এটা নিজের ক্ষেত্রে, কিন্তু যখন আমরা ইমোশন বেশি হয়ে যায়, আমাদের বেশি কাজ করে, তখন এটা পার্সোনাল লাইফে আমরা এগুলা করতে পারি, ট্রাই করতে পারি। মাইন্ডফুলনেস চর্চা করুন, বর্তমান মুহূর্তে ফোকাস করা, অর্থাৎ আপনি কারেন্ট যে কাজটা করছেন এটার প্রতি ফোকাস করুন। দেখবেন কোনো একটা পারিবারিক ব্যাপারে খুব ইমোশনাল হয়ে গিয়েছেন, নিজের কাজে মন দিতে পারছেন না, অর্থাৎ নিজের কাজে যখন প্রপারলি মন দিতে পারবেন, ফোকাস করতে পারবেন, তখন আবেগ নিয়ন্ত্রণে চলে আসবে। নিজেকে ঘিরে থাকা পরিবেশ এবং অনুভূতির দিকে মনোযোগ দিন, অর্থাৎ নিজের যে অ্যাক্টিভিটিসটা করছেন। আমি এখন এই আপনাদের সাথে এই স্লাইড নিয়ে আলোচনা করছি, সো আমি যদি আমার মন যদি বাসায় থাকে তাহলে কি এটা প্রপারলি করতে পারবো? নো। সো আমি এখন যে কাজটা করছি এটার দিকে ফোকাস দিতে হবে, এটা হচ্ছে মাইন্ডফুলনেস প্র্যাকটিস। ওকে, এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আমরা যখনই এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করি তখন এটা আমাদের ইমোশনটাকে কন্ট্রোল করতে সাহায্য করে। কিভাবে? কারণ কি মানসিক চাপ কমে যায়, ওই আমাদের কাজের প্রতি ফোকাস হয়ে যায়, তখন এক্সারসাইজ ওই অ্যাক্টিভিটিজের প্রতি ফোকাস চলে আসে, অটোমেটিক্যালি আমাদের যে মেন্টাল প্রেশার বা আমাদের যে ফিজিক্যাল প্রেশার যেটাই থাকুক না কেন সেটা অটোমেটিক্যালি কমে যায়। আলাপ করুন, অর্থাৎ আপনার আবেগের কথা কাউকে বললে হালকা অনুভব করুন। দেখবেন আমরা অনেকে বলি না, অনেক সমস্যার কথা অনেকের সাথে শেয়ার করলে কি হয়, আমাদের আবেগটা কিন্তু নিয়ন্ত্রণে চলে আসে, আমাদের মানে হালকা হয়ে যায়। কোনো গল্প বা কোনো ইন্টারেস্টিং কোনো কিছু শেয়ার করলে এটা হচ্ছে খুব মজা লাগে, তাই না? মানে নিজেকে হালকা লাগে। যা ভাবছেন তা লিখুন, অর্থাৎ কোনো ইমোশন বোঝা কঠিন হলে সেটা লিখে ফেলুন, এতে মনের ভেতরে চাপ কিছুটা কমে যায়। অর্থাৎ আপনি কোনো কিছু নিয়ে খুব উদ্বিগ্ন, খুব চিন্তা করছেন, খুব ইমোশন হয়ে পড়েছেন, সো আপনি ওটাকে লিখে ফেলেন। দ্যাট মিনস আপনি কারোর সাথে আলোচনা করাটা যেমন হালকা হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনি আপনার ইমোশনটাকে পাস করে দিয়েছেন, কিছুটা হলেও তো পাস হয়ে গেছে। সেম ওয়েতে আপনি যদি এটা লিখেন বা কি কি করা যায় এর প্রেক্ষিতে আপনি যদি একটু লেখেন, দেখবেন এটা আপনার থেকে কনভার্ট হয়ে ওই খাতায় চলে গিয়েছে, ডায়েরিতে চলে গিয়েছে, ঠিক আছে। পরিস্থিতি থেকে দূরে যান, যদি পরিস্থিতি খুব বেশি চাপের হয় তাহলে স্বাভাবিকভাবে পরিস্থিতি থেকে সরে আসুন। পরিস্থিতি ভালোভাবে বোঝার জন্য কিছুটা দূরত্ব নেওয়া উপকারী হতে পারে। অর্থাৎ এমন একটা সিচুয়েশন চলে আসছে যে সময়টা আপনি ওই পরিস্থিতি থেকে একটু যদি বের হতে না পারেন, তাহলে কি হবে, আরো বেশি খারাপ পরিস্থিতি তৈরি হবে। সো ওখান থেকে কিছুটা সময়ের জন্য নিজেকে কন্ট্রোল করার জন্য, নিজেকে রেগুলেট করার জন্য দূরে সরে যান, এটা হচ্ছে বেস্ট ওয়ে। ঠিক আছে, একটু রিক্রিয়েশন করে আসেন, তারপরে ওটা নিয়ে চিন্তা ভাবনা করেন। এই পদ্ধতিগুলো ধীরে ধীরে অভ্যাসে আনলে আবেগ নিয়ন্ত্রণে রাখা অনেক সহজ হবে। ঠিক আছে, এখানে অনেকগুলা পয়েন্ট দিয়েছি, এর বাইরেও আপনারা কোনো পয়েন্ট বানাতে পারলে সেটাও আপনাদের জানা থাকলে অ্যাড করতে পারেন। ওয়ে টু রেগুলেট বা ইমোশন নিয়ন্ত্রণ করার যে পদ্ধতি, ঠিক আছে। এরপরে যে এটা আছে আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, আজকে স্যার।
কি বলেন? আমরা আমাদের সাইকোলজির পার্ট, এটা সাইকোলজির মধ্যে এটা লাস্ট ক্লাস, আর ফিজিওলজির ক্লাস আমাদের কিছু বাকি আছে। এখন দেখেন এই ইমোশনটাকে কিভাবে আপনি স্পোর্টসে কিভাবে কন্ট্রোল করবেন নিজের ইমোশনকে। কন্ট্রোল ইমোশন ইন স্পোর্টস। স্পোর্টসে ইমোশন বা আবেগ নিয়ন্ত্রণ কিভাবে করা যায়, বেটার উপায় কি? আগের যে ওয়ে টু রেগুলেট ইমোশন, ওটার এটা অলমোস্ট সিমিলার, অনেকগুলা পয়েন্ট মিলেও যেতে পারে, চাইলে কিছু অ্যাডও করতে পারে। ঠিক আছে, স্পোর্টস এর ক্ষেত্রেও ইমোশনটাকে কন্ট্রোল করাটা কিভাবে দেখেন। স্পোর্টস ইমোশন বা আবেগ নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। খেলাধুলায় সফল হতে হলে খেলোয়াড়দের আবেগ নিয়ন্ত্রণ করতে জানতে হয়, কারণ আবেগের প্রভাব তাদের পারফরমেন্সে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। এর আগেও আমরা এটা নিয়ে আলোচনা করেছি। এখানে কিছু কৌশল আলোচনা করা হলো। নিজেকে জানুন, আপনার আবেগ কিভাবে প্রতিক্রিয়া দেখায় এবং কোন পরিস্থিতিতে তা উত্থিত হয় তা বুঝুন। সেভাবে আর কি নিজেকে কন্ট্রোল করতে হবে, যে এইরকম কন্ডিশন আসলে আমার অবস্থা এরকম হয়ে যায়, তাহলে কি করতে হবে? এখান থেকে বেঁচে থাকার জন্য আমার এই উপায় বের করতে হবে। মেন্টাল রিহার্সাল, ঠিক আছে, মেন্টাল রিহার্সাল। প্রতিটি সিচুয়েশনের জন্য প্রস্তুতি নেওয়া, কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন তা চিন্তা করা। আপনি ডিফেন্স পজিশনে খেলছেন, আপনি স্টপার ব্যাক খেলছেন, আপনার সাইড ডিফেন্স, সে একটা মিস্টেক করে গিয়েছে, আপনি একটা গোল খেয়ে গিয়েছেন। আপনি আবেগের বশে কিভাবে তাকে ট্যাকেল দিবেন, কিভাবে তার সাথে ডিল করবেন, এটা গুরুত্বপূর্ণ। যদি আউট অফ কন্ট্রোল হয়ে যান, দেখবেন ওই প্লেয়ারটা আপনি এমন ভাবে তাকে বকা দিলেন যে তার পারফরমেন্সটাও নষ্ট হয়ে গেল, আপনার পারফরমেন্সও নষ্ট, বাকি সময়টা আপনারা কেউই ভালো খেলতে পারলেন না। বাট আপনি যদি এটাকে কন্ট্রোল করে আপনি যদি তাকে পজিটিভলি মোটিভেট করেন, যে ব্যাপার না, পরের গুলা যেন মিস না করো, এটা এভাবে করো, এভাবে করলে ভালো হবে, এই ডিফেন্সটা এই স্টাইলে করলে ভালো হবে, দেখবেন সে আরো ওইটার প্রতি মনোযোগী হবে। বাট তাকে যদি বেশি বকাবকি করেন, সেম ওয়েতে বাচ্চাদের ক্ষেত্রেও কোনো টেকনিক, ভুল টেকনিক অ্যাপ্লাই করছে কোনো কিছুতে, যেটা আপনি চেয়েছেন সেটা হয়নি, তাদের উপর রাগারাগি করলে দেখবেন এটার প্রভাব আরো খারাপ হবে। সুতরাং এটা খারাপ ভাবেই না করে তাদের সাথে সুন্দরভাবে, ঠিক আছে, এটা ডিল করতে হবে। এটা হচ্ছে মেন্টাল রিহার্সাল। ঠিক আছে, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে প্রস্তুতি নিতে হবে। আপনার টিম খেলছে, আপনি অ্যাজ এ কোচ মাঠের বাইরে আছেন, সো আপনাকে প্রত্যেকটা সিচুয়েশন আপনাকে জানা উচিত বিফোর স্টার্ট দ্য ম্যাচ, যে কেমন কেমন সিচুয়েশন হতে পারে, সেই সিচুয়েশনে আপনি কিভাবে কোন টেকনিক অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, এটা কি প্রতিক্রিয়া দেখাবেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ফোকাস বজায় রাখা, খেলার মূল দিকের উপর মনোযোগ কেন্দ্রীভূত করা, যেমন প্র্যাকটিস এবং কৌশল। মানে যদি আপনার টার্গেট ঠিক না থাকে, ফোকাস যদি ঠিক না থাকে, তাহলে পারফরমেন্স বিল্ড আপ করা পসিবল না। অবশ্যই এটা বিল্ড আপ করতে গেলে খেয়াল রাখতে হবে। ইমোশনাল ডিস্টেন্স, আবেগ থেকে কিছুটা দূরে থাকতে হবে। সবসময় আবেগের মধ্যে আবেগ কাজ করলে হবে না, আবেগ থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। নিজেকে এটাকে কন্ট্রোল করতে, নিজের আবেগকে কন্ট্রোল করতে জানতে হবে। ঠিক আছে, সিচুয়েশন আসতে পারে ডিউরিং দ্য ম্যাচ, various types of situation will come, but you have to control your emotion. ঠিক আছে, অলওয়েজ এটা খেয়াল রাখতে হবে যে আমার খেলার, আমি অ্যাজ এ কোচ, আমি অ্যাজ এ টিচার, আমার স্টুডেন্টরা এটা করতে পারে, বাট আমাকে প্রস্তুত থাকতে হবে। তারা নিজেরা ভুল করবে, এটাই স্বাভাবিক। অ্যাজ এ স্টুডেন্ট তারা হচ্ছে ভালো সিদ্ধান্ত নিতে পারবে না, এটাই স্বাভাবিক। বাট আই এম দ্য টিচার, আই এম দ্য কোচ, আই এম দ্য ট্রেনার, আই এম দ্য মেন্টর, আই হ্যাভ টু ডু দিস। ঠিক আছে, আমাকে এটা করতে হবে। এই জন্য ইমোশনের বসে নিজেই আপনি কোচ, আপনি ধরেন আপনার টিম 2টা গোল খেয়ে আছে, আপনি কান্নাকাটি শুরু করে দিয়েছেন, তাহলে বাচ্চারা কি করবে? বুঝেছেন? সো এটা খেয়াল রাখতে হবে। বুঝতে পেরেছেন? ইমোশনাল ডিস্টেন্সি। হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। ওকে। স্পোর্টস দিয়ে এক্সাম্পল দিচ্ছি আজকে। শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ, ধীরে ধীরে শ্বাস নেওয়া এবং ধীরে ছাড়া মানসিক চাপ কমাতে সাহায্য করে। অনেকে দেখবেন যে এই মেন্টাল প্রেশারের কারণে অনেকে হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে। মেন্টাল প্রেশার,
এটা শুধু স্পোর্টস এর ক্ষেত্রে হয় না, এটা পার্সোনাল লাইফেও আমাদের অনেক অনেক অ্যাক্টিভিটিসে হয়ে যায়, পারিপার্শ্বিক অনেক ব্যাপারেও কিন্তু আমাদের এগুলা প্রভাব ফেলে। তো নিজের রেসপিরেটরি সিস্টেমটাকেও কন্ট্রোল করতে জানতে হবে, যে আমি এখন আমার উদ্বেগ চলে আসছে, আমার এই যে হার্টবিট এমন আছে, বেশি হয়ে যাচ্ছে, তো আমাকে এটা কন্ট্রোল করতে হবে। কিভাবে কন্ট্রোল করতে হবে? বেশি বেশি অক্সিজেন ইনহেল করতে হবে, কার্বন ডাই অক্সাইড রিলিজ করতে হবে। এই যে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের মাধ্যমে এগুলা করা হয়, ঠিক আছে? ইমাজিনেশন অ্যান্ড ভিজুয়ালাইজেশন, সফল মুহূর্তগুলো কল্পনা করা আত্মবিশ্বাস বাড়ায় এবং মানসিক চাপ কমায়। অর্থাৎ অলওয়েজ ভালো কিছু চিন্তা করতে হবে, মাথার মধ্যে ভালো কিছু নিয়ে আসতে হবে। আপনার ভালো স্মৃতিগুলা সামনে নিয়ে আসবেন, দেখবেন ভালো লাগবে। খারাপ স্মৃতি সামনে নিয়ে আসবেন, দেখবেন অটোমেটিক মনটা খারাপ হয়ে যাবে। সো দিস ইজ কল্ড ভিজুয়ালাইজেশন এন্ড ইমাজিনেশন। আপনাকে এভাবে কল্পনা করতে হবে, আমি যদি ভালো খেলতে পারি, আমার বাচ্চারা যদি ভালো খেলতে পারে, তাহলে ওরা আগে এরকম চ্যাম্পিয়ন হয়েছে, অমুক জায়গায় চ্যাম্পিয়ন হয়েছে, অমুক জায়গায় ভালো খেলেছে, এই করছে ওই করছে। সো এইগুলা মনে রাখতে হবে। খারাপ ইতিহাসটাকে ভুলে যেতে হবে, ঠিক আছে? ইতিহাস ভোলা কঠিন, বাট সেটাকে সামনে নিয়ে আসা যাবে না। পজিটিভ সেলফ টক, অর্থাৎ পজিটিভলি ইতিবাচক কথা বলতে হবে, আত্মবিশ্বাস বাড়াতে, সেলফ কনফিডেন্সটাকে বাড়াতে সাহায্য করে সেলফ টক। অর্থাৎ হ্যাঁ, আমি তো এটা আমি করব। অনেক প্লেয়াররা দেখবেন কোনো একটা মানে ইসের পরে, টেবিল টেনিস বলেন, ব্যাডমিন্টন বলেন, ইন্ডিভিজুয়াল কোনো ইভেন্টের ক্ষেত্রে হয়, একটা পয়েন্ট পাওয়ার পরেই নিজেই খুব মানে সেলিব্রেট করে নিজেই, হ্যাঁ, ইয়েস, বা মানে তারা কিছু কিছু ওয়ার্ড ইউজ করে, বা সামটাইম তারা মিস করলে দেখবেন যে এটা চেক দিতে হবে, নিজেকে কনফিডেন্ট করার জন্য নিজের বুকে নিজে হাত দিয়ে করে। সো এগুলা হচ্ছে পজিটিভ সেলফ টক, আত্মবিশ্বাস বাড়ায়, নেতিবাচক চিন্তা থেকে বিরত রাখতে সহায়ক এগুলো। মাইন্ডফুলনেস এর আগেও আমরা পড়েছি, অর্থাৎ প্রেজেন্ট সিচুয়েশনে ইউ হ্যাভ টু স্টে ইন ইওর প্রেজেন্ট সিচুয়েশন, এটাতে কি করবে, আমাদের কনসেন্ট্রেশনটাকে বজায় রাখতে সাহায্য করবে এবং মানসিক স্থিরতা বৃদ্ধি করবে, ঠিক আছে? প্রেজেন্ট সিচুয়েশন, আমি একটা গোল খেয়ে আছি, সেই 10 মিনিটে একটা গোল খেয়েছি, 80 মিনিট খেলার হয়ে গেছে, আমি এখনো সেই গোল নিয়ে চিন্তা করছি। দ্যাট ইজ নট দ্যাট ইউ আর স্টেইং ইন ইওর প্রেজেন্ট সিচুয়েশন, ঠিক আছে? আপনি আপনার বর্তমান সিচুয়েশনে থাকবেন, ওই পেছনের নিয়ে চিন্তা করা যাবে না। রুটিন, ম্যাচ বা ইভেন্টের আগে একটি নির্দিষ্ট রুটিন অনুসরণ করলে মানসিক প্রস্তুতি ভালো হয় এবং চাপ কমে। অর্থাৎ আপনার বিফোর স্টার্ট দ্য ম্যাচ কি কি করা উচিত, কি কি করতে হবে, এইগুলো সব নোট করা। আর না হলে দেখবেন যখন অগোছালো হয়েছে, আমরা ইরেগুলার হয়েছে, তখনই চাপ চলে আসে। সো যখনই রুটিন ওয়াইজ আপনি কাজ করবেন, একটা টিম যখন কাজ করে, ক্যাম্প করে, যারা ইন্টারন্যাশনাল ন্যাশনাল পার্টিসিপেট করে, দেখবেন তারা একটা রুটিনের মধ্যে চলে। এই সময় ম্যাচের কত মিনিট আগে প্র্যাকটিস হবে, তারপরে এসে তারা ফ্রেশ হবে, তারপরে ম্যাচে নামবে। সো তাদের একটা রুটিন থাকে, এলোমেলো কিন্তু থাকে না। সো যেটা মানসিক চাপ কমাতে সাহায্য করে। বিশ্রাম ও পুনরুদ্ধার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানসিক ও শারীরিক বিশ্রাম আবেগ নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ অংশ। এগুলো প্রয়োগ করলে খেলোয়াড়রা তাদের পারফরমেন্সের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। অর্থাৎ আপনাকে ফিজিক্যাল এবং মেন্টাল দুটার বিশ্রাম নিতে হবে। মাঝে মাঝে দেখবেন যে লং টাইম ফোন চালানোর কারণে বা ল্যাপটপ চালানোর কারণে অনেক সময় চোখের সমস্যা হতে পারে। তো চোখ বন্ধ করে কিছুক্ষণ শুয়ে থাকুন, রুমের লাইট অফ করে শুয়ে থাকুন, বিশ্রাম নিন, দেখবেন যে অটোমেটিক্যালি রেস্ট পেয়ে যাচ্ছেন, মেন্টালি স্ট্রং হয়ে যাচ্ছেন। এতক্ষণ পড়লাম কন্ট্রোল ইমোশন ইন স্পোর্টস এর ক্ষেত্রে, আরো অনেক পয়েন্ট আপনারা এর সাথে অ্যাড করতে পারেন। ওকে, এনজাইটি বা উদ্বেগ ম্যানেজমেন্ট অফ এনজাইটি উদ্বেগ, ঠিক আছে? এনজাইটি হচ্ছে উদ্বেগ, আমাদের এটার সাথে আগের পয়েন্টগুলোও মিলবে, এগুলা সব সিমিলার টার্ম, ঠিক আছে? আবেগ, অনুভূতি, উদ্বেগ, ঠিক আছে? এগুলা সিমিলার টার্ম, ইমোশন। সুতরাং এগুলার পয়েন্টগুলো সিমিলার হতে পারে। এনজাইটি বা উদ্বেগ ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ দক্ষতা, বিশেষ করে যখন এটি দৈনন্দিন জীবন বা কাজের ক্ষেত্রে প্রভাব ফেলে। এখানে কিছু কার্যকর
কৌশল আলোচনা করা হলো। মাইন্ডফুলনেস এবং মেডিটেশন, আগেও এই পয়েন্টে আমরা পড়েছি। প্রশ্বাসের ব্যায়াম অর্থাৎ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, এটাও আমরা পড়েছি। অভ্যাস এবং রুটিন, এটাও আমরা একটু আগেই দেখেছি। নিয়মিত অভ্যাস, সুস্থ জীবনযাত্রা বজায় রাখা, যেমন নিয়মিত শারীরিক ব্যায়াম, সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম উদ্বেগ নিয়ন্ত্রণ সহায়ক। যোগ ব্যায়াম অর্থাৎ ইয়োগা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, শারীরিক কার্যকলাপ। কথোপকথন, এই সেলফ টক যেটা আমরা পড়লাম। পরামর্শদাতা ও থেরাপি, একজন পেশাদার থেরাপিস্টের সাথে কাজ করলে উদ্বেগের মূল কারণগুলো শনাক্ত করতে, অর্থাৎ থেরাপিস্টরা লং টাইম ধরে শুনে, লং টাইম ধরে যখন ট্রিটমেন্ট করে তারা রোগীকে বোঝার চেষ্টা করে, সেটা সহায়তা হতে পারে যদি বেশি সমস্যা হয়ে যায়। ঠিক আছে, খেয়াল করেন এই যে এনজাইটি ম্যানেজমেন্টের যে পয়েন্টগুলো আছে, খুবই সহজ সহজ পয়েন্ট, এগুলো একটু মনে রাখার ট্রাই করবেন। ঠিক আছে, আবারও বলছি, মাইন্ডফুলনেস এন্ড মেডিটেশন হচ্ছে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, অভ্যাস ও রুটিন, যোগব্যায়াম এবং শারীরিক কার্যকলাপ। সেলফ টক বা এই যে কথোপকথন, পরামর্শদাতা বা এখানে থেরাপি নেওয়া হতে পারে। আমরা অনেক সময় উদ্বিগ্ন হয়ে যায়, এনজাইটি কাজ করে কিভাবে। আমার একটা ঘটনা মনে আছে, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আমার এক বন্ধু ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় তার সিস্টেম ছিল যে পরীক্ষার আগে সে খুবই, মানে কি বলবো, এনজাইটি ফিল কাজ করতো, তার এনজাইটি ফিল হতো কিভাবে, যে আমাকে শুধু বলতো, আমি দেখতাম পরীক্ষার দিন সকালে ও মিনিমাম 3 থেকে 4 বার টয়লেটে যেত পরীক্ষার দিন সকালে, মানে বিফোর স্টার্ট দ্য এক্সাম, পরীক্ষা শুরু হওয়ার আগে সে এটা করতো। আমি একসাথে আমরা হোস্টেলে থাকতাম, তো দেখতাম রুম থেকে প্রায় বাইরে যায়। কোথায় যায়? ওয়াশরুমে যায়। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার এতবার কি ওয়াশরুম লাগে? বলে, না বন্ধু, আমার লাগে না। তাহলে তুমি যাও কেন ওয়াশরুমে এতবার? তো আমাকে সে বললো যে, বন্ধু, আমার ভয় লাগে। কেন? যে পরীক্ষার মধ্যে যদি আমার ওয়াশরুমের চাপ ধরে। বুঝতে পেরেছেন? পরীক্ষার মধ্যে যেন যদি তার ওয়াশরুমের চাপ লাগে, এই ভয়ে সে পরীক্ষার আগেই 3-4 বার ওয়াশরুমে যায়, যাতে করে পরীক্ষার মধ্যে তার ওয়াশরুমে যাওয়া না লাগে। তো এটা হচ্ছে অতিরিক্ত সে এনজাইটি ফিল করে, যে কারণে তার মাইন্ডটা ওরকম হয়ে গিয়েছে। কিন্তু এরকমটা হওয়া উচিত না। পরীক্ষার আগে একবার ওয়াশরুমে গেলেই হয়ে যায়। ঠিক আছে, নরমালি চাপ তো হঠাৎ করে আসে, বাট আমরা নিজেদের শরীরের কন্ডিশন অনুযায়ী তো আমরা আগে থেকে বুঝতে পারি যে আমাদের কি করা উচিত, কি করা উচিত না। ঠিক আছে, সো এই উদ্বেগটাও কিন্তু অনেক বড় ব্যাপার। আপনার কোনো একটা ইস্যু আমাদের পার্সোনাল লাইফে, এগুলোর কিন্তু অনেক বড় প্রভাব ফেলে। দেখেন যে, মনে করেন আপনার বাসায় একটা বাল্ব নষ্ট হয়ে গেছে, আপনি চাইলে অন্য জায়গা থেকে একটা বাল্ব খুলে, অন্য রুম থেকে খুলে সেখানে ইউজ করতে পারেন আপাতত। বাট আপনি এমন ভাবে উদ্বেগ হয়ে গেছেন, এমন ভাবে আপনার এনজাইটি ফিল হচ্ছে যে, না, আমার এই বাল্ব খারাপ হয়ে গেছে, আমি এখন কি করব, আমার এখনই কেনা লাগবে, এই করতে হবে, আমি এখন বাজার বন্ধ, আমি অফিসে কিভাবে কি, খুব অস্থিরতা কাজ করে যখনই আমাদের এনজাইটি ফিল হয়। খুব অস্থিরতা কাজ করে। আপনি ভালো পেনাল্টি কিক নেন, আপনাকে পেনাল্টি মারতে দিয়েছে, আপনি খুব অস্থির হয়ে গেছে, আমি মনে হয় মিস করে ফেলবো। না, আবেগ, এনজাইটি, উদ্বেগ সবকিছুই কাজ করছে। বুঝতে পেরেছেন? যে কারণে এইগুলা দূর করার জন্য এই যে মেডিটেশন দরকার, মাইন্ডফুলনেস দরকার, ব্যায়াম দরকার, রেগুলার এক্সারসাইজ, নিজের রুটিন, সেলফ টক। ঠিক আছে, খুব বেশি পর্যায়ে চলে গেলে থেরাপিস্টের সাহায্য দরকার। হ্যাঁ, হতে পারে আপনার যে মেন্টাল থেরাপি দেয় না অনেক সাইকোলজিস্টরা, যে টাইপের থেরাপি দেয়, সো এই টাইপের থেরাপি, সেটা খেয়াল রাখবেন। এনজাইটি কন্ট্রোল এভাবে করা যায় বা নিয়ন্ত্রণ করা যায়। এরপরে আছে, দেখেন, একটা স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিক্স, অর্থাৎ কিভাবে যখনই একটা স্ট্রেসের চাপে পড়ে যাবেন, তখন কোন কৌশলগুলা টাইমলি ইউজ করতে হবে সেটা খেয়াল রাখতে হবে। প্রায়োরিটাইজিং
প্রায়োরিটাইজিং, টাইম ম্যানেজমেন্ট, প্রায়োরিটাইজিং আর রিল্যাক্সেশন টেকনিক ব্যবহার করা। প্রায়োরিটাইজিং মানে কি? এখানে বোঝানো হচ্ছে যে আপনার অনেকগুলা কাজ আছে, সো আপনি কয়েকটা ভাগে ভাগ করে নিতে পারেন। একটা হচ্ছে ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট। আপনি কিছু কাজ যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বাট এখন আর্জেন্ট না, এটা পরে করলেও চলবে, তো সেটা তো এখন করার দরকার নেই। এটা হচ্ছে কাজের প্রায়োরিটি দিয়ে কাজটাকে সিলেক্ট করা। কিছু কাজ আছে ইম্পর্টেন্ট এন্ড আর্জেন্ট, যেটা গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি। বুঝতে পেরেছেন? সেই কাজের প্রায়োরিটি দিতে হবে। তো এই কাজের প্রায়োরিটি দিয়ে এটা প্রায়োরিটাইজেশনটা এভাবে আর কি আসছে। প্রায়োরিটাইজিং, আপনি কাজকে প্রায়োরিটি কিভাবে দিবেন? যেটা ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট। যেটা ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট সেটা আপনি পরে করেন, আগে আর্জেন্ট কাজটা আগে করেন। কিছু আছে ইম্পর্টেন্ট না আবার আর্জেন্টও না, যেটা ইম্পর্টেন্ট না সেটা আর্জেন্ট না, তো নট ইম্পর্টেন্ট কাজটা অ্যাভয়েড করেন, এটা দরকার নেই। এভাবে কাজের প্রায়োরিটি বেসিস কাজ করলে স্ট্রেস ম্যানেজমেন্ট হয়ে যায়। আমাদের তো অনেক কাজ, ডেইলি লাইফ অ্যাক্টিভিটিসে অনেক কাজ। কাজকে নিয়ন্ত্রণ করতে হলে আপনি আপনার যতগুলা কাজ আছে, সকালে ঘুম থেকে উঠবেন, ওঠার পরে আপনি একটা ডায়েরিতে লিখবেন তারিখ দিয়ে। শুনতে পাচ্ছেন? হ্যালো? আপনারা যদি আপনাদের কাজগুলোকে লিপিবদ্ধ করতে পারেন একটা ডায়েরিতে, প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠার পরে ডায়েরি লেখেন, আজকে সারাদিন, আজকে এত তারিখ, সারাদিনে আমার এই এই কাজ আছে, কয়টার সময় কোনটা করার দরকার, সবকিছু নোট ডাউন করে ফেলেন। দেখবেন একটা কাজ করা শেষ, দিনের শেষে চেক দিবেন যে কোন কোন কাজ আমার করতে বাকি আছে বা কোনগুলো আমি করেছি। সবগুলো দেখবেন যে বেশি কাজ খুঁজে পাবে না। যখনই লেখার মধ্যে সীমাবদ্ধতা চলে আসবে তখন বেশি কাজ আসবে না আমাদের অনেক। বাট যখনই লিখবেন না তখন মনে হবে যে আমার অনেক কাজ, সারাদিন এই ব্যস্ততা এরকম চলে আসবে। মোটিভেশন, লাস্ট অন। হ্যাঁ, মোটিভেশনটা আলাদা একটাই। মোটিভেশন কি? মোটিভেশন হলো সেই অভ্যন্তরীণ বা বাহ্যিক প্রেরণা যা কোনো কাজ করার ইচ্ছা বা উদ্দীপনা জোগায়। মোটিভেশন হচ্ছে এমন একটা বিষয় যেটার মাধ্যমে আমরা কি ইন্সপায়ার্ড হই, আমরা কোন একটা কাজের প্রতি আমাদের ইচ্ছা শক্তি বাড়ায়। ঠিক আছে? এই কাজের প্রতি আমরা লক্ষ্য পৌঁছানোর জন্য, কাজটাকে ভালোভাবে করার জন্য আমরা অনুপ্রাণিত হই, প্রেরণা পাই। মোটিভেশন হলো কোনো কাজ করার জন্য ব্যক্তির অভ্যন্তরিক বা বাহ্যিক প্রেরণা যা তাকে সেই কাজটি সম্পন্ন করতে উৎসাহিত করে। এটি এমন এক ধরনের শক্তি বা উদ্দীপনা যা ব্যক্তির লক্ষ্য অর্জনে সহায়ক হয় এবং তাকে সক্রিয় রাখে। মোটিভেশন কিন্তু দুই প্রকারের। এর আগের টপিকে আমরা পড়েছি কোন এক ক্লাসে, ইন্ট্রিনসিক মোটিভেশন আর এক্সট্রিনসিক মোটিভেশন। একটা হচ্ছে ইন্ট্রিনসিকটা কি অভ্যন্তরীণ, আর একটা হচ্ছে এক্সট্রিনসিক। কিছু মোটিভেশন আছে যেটা দিলে আপনি মানে ভেতর থেকে মনে হয় যে আপনি ইন্সপায়ার্ড হচ্ছেন, অর্থাৎ আপনি এই ম্যাচটা জিতলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। এই কাউকে মোটিভেট করছেন যে তুমি যদি এই ম্যাচটা জিতো তাহলে তুমি বাংলাদেশের সেরা খেলোয়াড় হতে পারবে, তুমি যদি এই ম্যাচটা জিতে পারো তোমার স্কুলে তুমি বেস্ট প্লেয়ার হয়ে যাবে, তুমি যদি এখন এটা ভালো করতে পারো, তোমার ভালো একটা রেজাল্ট আছে, তুমি স্টুডেন্ট অফ দ্য ইয়ার হতে পারো। অর্থাৎ কি, তাকে আমি মোটিভেট করছি, মেন্টালি মোটিভেট করছি যাতে সে ভেতর থেকে ইন্সপায়ার্ড হয়। সামটাইমস কিছু কিছু ক্ষেত্রে এক্সট্রিনসিক মোটিভেশন যেটা, সেটা কি হয় যে তুমি যদি এই ম্যাচে জিততে পারো বা তুমি যদি এই ম্যাচে জিততে পারো তোমাকে 10,000 টাকা দেওয়া হবে। তুমি যদি একটা গোল করতে পারো, এলাকায় দেখেন না বিভিন্ন টুর্নামেন্ট হয়, আপনাদের এলাকায় হয় কিনা, যে এই ম্যাচের গোলদাতাকে অমুক ব্যক্তি 1,000 টাকা পুরস্কার দিবেন, বা এই ম্যাচে প্রত্যেকটা ক্যাচের জন্য অমুক কোম্পানি একটা করে স্পিড দিবেন। এরকম আপনাদের এলাকার টুর্নামেন্ট, লোকাল টুর্নামেন্ট গুলাতে এরকম কখনো শুনেছেন? হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? শোনা যায়। হ্যাঁ, বলছি আপনাদের এলাকার দিকে যখন কোনো টুর্নামেন্ট আপনারা নিজেরাও খেলেছেন,
হয়তো বা কোনো টুর্নামেন্ট দেখেছেন, তখন কিরকম কোনো সময় হয়েছে কোনো টুর্নামেন্টে যে আজকের ম্যাচের যে ম্যান অফ দ্য ম্যাচ হবে তাকে অমুক কোম্পানি হচ্ছে পুরস্কৃত করবেন, আজকের ম্যাচে যে গোল করবেন তাকে অমুক ব্যক্তি এই করবেন, এই উপহার দিবেন, এরকম হয় না? এইগুলো হচ্ছে একটা প্লেয়ারকে গোল করলে পরে 1,000 5,000 পর্যন্ত দেওয়া হয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, অনেক জায়গা বিশেষ ভিন্ন হতে পারে। এইগুলা হচ্ছে এক্সট্রিনসিক মোটিভেশন। আমি এখানে আমাদের মোটিভেশনটা শুধু সংজ্ঞাটা হয়েছে দিয়েছি হয়েছে আপনাদের। স্যার, অহরহ হয়েছে। হুম হুম হুম, অনেক জায়গাতে হয়। সো আমি মোটিভেশনের সাথে এক্সট্রা আপনাদেরকে বলে দিচ্ছি, মোটিভেশন যদি কত প্রকার এটা আসে বলবেন 2 প্রকার। একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা বাহ্যিক। একটা হচ্ছে ইন্ট্রিনসিক মোটিভেশন আর একটা হচ্ছে এক্সট্রিনসিক মোটিভেশন। ইন্ট্রিনসিক মোটিভেশনটা কি? যেটা হচ্ছে কোনো কিছুর মানে অভ্যন্তরীণ ভাবে তাকে ইন্সপায়ার্ড করা। ওই যেটা বললাম যে আজকে তুমি যদি এই ম্যাচে গোল করতে পারো তাহলে তোমার টিম চ্যাম্পিয়ন হয়ে যাবে, তুমি যদি এরকম এই ম্যাচটা জিততে পারো, হ্যাঁ তুমি তো ভালো খেলো, কাউকে ইন্সপায়ার করছেন, তুমি তো ভালো খেলো, আজকে কেন তুমি আপসেট হয়ে যাচ্ছ, কেন তুমি ভেঙে পড়ছো, তুমি তো আরো ভালো খেলো, আমার বিশ্বাস যে তুমি আরো ভালো করতে পারবে। এগুলো হচ্ছে ইনসেন্ট্রিক ইন্ট্রিনসিক। আর যেটা এক্সট্রিনসিক সেটা হচ্ছে ওই যে প্রাইজ মানি, কোনো কিছু বাহ্যিক কোনো কিছুর প্রতি আকর্ষণ করা। অর্থাৎ তুমি এটা করলে এটা কন্ডিশন, এটা করলে এটা পাবে, এটা করলে এটা পাবে, এত টাকা পাবে, এই করবে ওই করবে, ঠিক আছে, কন্ডিশন। সো এগুলাই ছিল আজকের ক্লাসের পার্ট। যদি আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকে, কারো কোনো কোশ্চেন আছে? সম্ভবত নাই। সো আজকের ক্লাস এ পর্যন্তই। আপনারা সবাই রুটিনগুলো ফলো করবেন। এখন আমাদের ক্লাস হচ্ছে রুটিন ওয়াইজ 8:30 থেকে। আপনাদের গ্রুপে রুটিন দেওয়া আছে, এই রুটিনগুলো খেয়াল করবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।